গাজীপুর। আজকে তোমাদের যে পাঠের বিষয়, পাঠের যে শিরোনাম সেটি হলো নত্যবিধান ও সত্যবিধান। আজকের এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা যা যে বিষয়ে লিখতে পারবে এবং জানতে পারবে, বলতে পারবে, সেটা হলো তৎসম শব্দে নত্যবিধান ও সত্যবিধানের নিয়মগুলো বুঝতে পারবে। এবং যে শব্দগুলো আছে, কৃষক শব্দটিতে তা পুনর্স কিভাবে এসেছে, কৃষক ও বৃষ্টিতে কারণ শব্দটিতে নত্যবিধান কোন নিয়মে এসেছে, এই নিয়মগুলো সম্পর্কে বলতে পারবে। এবং মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহারের যে কিছু সাধারণ নিয়ম আছে সেগুলো তোমরা নিয়মসমূহ বলতে পারবে। মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে যেটা বলবো যে আসলে নত্যবিধান সত্যবিধানগুলো কোথায় ব্যবহৃত হয়। দেশি বিদেশি তদ্ভব শব্দে কিন্তু নত্যবিধান সত্যবিধান ব্যবহৃত হয় না। হ্যাঁ, এগুলো সাধারণত মূর্ধন্য এবং মূর্ধন্য স যে ব্যবহৃত হয় সাধারণত সংস্কৃত শব্দে, মানে তৎসম শব্দে। বুঝতে পেরেছ? তৎসম শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহারের যে নিয়ম, সেই নিয়মগুলোকে আমরা বলবো নত্যবিধান ও সত্যবিধান। একজন আসতে চাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত নত্যবিধান সত্যবিধানের আজকের পাঠে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চাচ্ছি মন দিয়ে আমার কথাগুলো শোনো, দেখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তোমাদেরকে একটু ছোট করে নেই। দেখো, নত্যবিধান সত্যবিধানের 1 নম্বর নিয়ম আমি দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে এই নিয়মে মূর্ধন্য ব্যবহার এবং মূর্ধন্য স ব্যবহারের মিল আছে। যেগুলো মিল আছে বইয়ে তোমাদের সত্যবিধানটাকে আলাদা করে বুঝিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে মনে রাখার সহজ, যাতে করে সহজে মনে থাকে, নত্যবিধান এবং সত্যবিধানের কিছু নিয়মে মিল আছে বলে 1 করে দেখিয়েছি। দেখো, নিয়ম 1 ধরেছি। সাধারণত তৎসম শব্দেই কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু নত্য সত্য ব্যবহার হয়। সেখানে এসে যদি কোনো শব্দে এই নত্যবিধান যুক্ত করার জন্য যদি রি থাকে, রি, র এবং মূর্ধন্য স, এই 3টা শব্দের পরে, এই 3টা যে শব্দের মধ্যে এই 3টা বর্ণের পরে মূর্ধন্য বসে। কি কি? রি, র এবং মূর্ধন্য স। ঠিক একই রকম মূর্ধন্য স তো নিজেই মূর্ধন্য স সত্যবিধানে। এরপর কি? রি এবং বসানো র, তোমরা যেভাবে বলো, র এর পরে এই মূর্ধন্য স বলবে। মনে রাখতে হবে, যখন একটা শব্দে, তৎসম একটা শব্দে রি থাকবে, রির পরে এসে দন্ত স কখনোই হবে না, সেটা এসে মূর্ধন্য স হবে। আবার বসানো র থাকলেও তৎসম শব্দে মূর্ধন্য স হবে। যেমন কি ঋণ, রি আছে, এটা কি কখনোই তোমরা মনের ভুলে এখানে দন্ত ন চিন্তা করবে না, এখানে এসে মূর্ধন্য হবে, কারণ রি শব্দ, রি একটা বর্ণ। ঋণ এবং অন্বেষণ, দেখো এই যে মূর্ধন্য স এসেছে, যেহেতু অন্বেষণে মূর্ধন্য স এখানে, এরপর কখনোই দন্তন্য হবে না, এখানে মূর্ধন্য হবে। এই যে নিয়মগুলো তোমরা এই নত্যবিধান সত্যবিধান যদি আজকের এই ক্লাসটি পুরোটুকু সুন্দর করে শোনো, এবং আরো এইগুলো পরবর্তীতে ক্লাসে আমি বোঝাবো, মন দিয়ে বোঝো, শোনো, তাহলে কখনোই বানান ভুল হবে না তোমাদের। বানান ভুলের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই মানে ইম্পর্টেন্ট। ম্যাডাম, ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাডাম এতে যে বৈষ্ণব রায় পরে যে সবসময় মধ্যাহ্ন বসবে, তো এখানে যে যেমন ধরন, এখানে তো ম্যাডাম দন্তে ন বসছে এই ক্ষেত্রে। আবার বৈষ্ণব রায় পরে যে পেটকা মধ্যাহ্ন স বসে, এটা এখানে যখন এটা রস, মানে যেটা রস বোঝাচ্ছে, এখানে যখন দন্ত স বসে ম্যাডাম, এগুলো কিভাবে বুঝবো?
মাউসটা একটু ইয়া করো, দূরে রেখে বলো। আমার মনে হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি বলেছো যে যে রি এবং রয়ের পরে যেহেতু মূর্ধন্য হলো, মানে আমি তো তোমরাও খেয়াল রাখবে রি রয়ের পরে যদি তোমাদের উচ্চারণের ক্ষেত্রে যখন লিখতে গিয়ে যদি তোমার দন্তন্য বা মূর্ধন্য ব্যাপারটা যখন আসবে, যখন এসে দন্তন্য মূর্ধন্য বসাবে তখনই তো কনফিউজড হয়ে যাও যে আসলে ঋণ বানানটাতে দন্তন্য নাকি মূর্ধন্য। ঋণের সাথে এটা সম্পর্ক না। আবার যখন এসে ঋষি লিখতে যাবে বা বর্ষা লিখতে যাবে তখন এসে তোমাদের কনফিউজড যাতে না হও তোমরা যে এখানে এসে মূর্ধন্যস্ব নাকি দন্তস্ব নাকি তালুবস্য, এই চিন্তাগুলো তোমাদের আসে। এটার সাথে এটা মেলানো যাবে না। যখন ওই শব্দটা ওইটার সাথে মানে দন্তন্যর সাথে সম্পৃক্ত, ওইটা বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? ঋণ জি ম্যাম। ঋণ শব্দটির সাথে এটা এটা মিলবে না। যখন এসে ঋষি হবে তখন তুমি চিন্তা করবে যে ঋষি বানানটায় রি আছে যেহেতু এখানে ঋষি আমাকে লিখতে হবে, সেখানে দন্তস্ব বা তালবস্য হবে না, এখানে রি যেহেতু আছে এখানে এসে মূর্ধন্যস্ব হবে। তুমি মানে ঠিকই ধরেছো, ভেবেছো যে এটা এসে এখানে এরকম হলো কেন, যে শব্দটা এটা এই শব্দটা ওটা হবে না। মানে এখানে এসে বর্ষা না হয়ে তোমার মানে ঋষি না হয়ে ঋষিই হবে, ঋষি না হয়ে এখানে যদি ঋণ হতো তাহলে তোমার মূর্ধন্য নত্যবিধানের মূর্ধন্যর হিসাব তুমি এখানে করবে। এই শব্দটা যেমন ওরকমই হবে, অন্য কিছু হবে না। ঠিক আছে, বুঝেছো? আমি বলতে চাইছিলাম যে যেমন এটা বয়সনা রায়ের পর সবসময় যে মূর্ধন্য বসে, কিন্তু যখন এটা ধরন বানাটা ধ বয়সনারা দন্তেন্য, এই ক্ষেত্রে ম্যাডাম কিভাবে আমরা কিভাবে বুঝবো যে এখানে মূর্ধন্য বসবে না দন্তেন্য বসবে? তুমি আরেকটু কাছেই নাও আসলে কথাটা কি তোমরা শুনেছো কিনা আমি ক্লিয়ার একটু কম শুনতে পাচ্ছি। তুমি ভালো লাগছে তুমি যে বুঝতে চাচ্ছ এবং আমাকে প্রশ্ন করছো, আমি আরো খুশি হচ্ছি। বলো ম্যাডাম। দন্তন্য মূর্ধন্য ব্যবহারটা তো সংস্কৃত তৎসম শব্দের ক্ষেত্রে হয়। এটা আমি শুরুতেই বলে নিয়েছি, শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব ব্যবহৃত হয়। দেশি শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দতে মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য এবং মূর্ধন্যস্বর কোনো ব্যবহার নেই। শুধু দন্তস্ব আছে, দন্ত ন আছে অন্যান্য শব্দে, শুধু তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দে যে নিশ্চয়ই আমরা এতটুকু এই নিয়মটা ওই তৎসম শব্দের ক্ষেত্রে এসেই হবে। ও ম্যাডাম বুঝতে পেরেছো? আচ্ছা এবার চলো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জুম ক্লাসে আছি, অনলাইন ক্লাসে আছি। আপনি 10:30টার পরে আমি নিচে নামবো, স্কুলে আছি, উপরে ক্লাস করাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ আপনি অপেক্ষা করেন, আমি ক্লাসে আছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো তোমাদেরকে আরেকটু ছোট করে নেই। এই যে সেই নত্য সত্য বিধানের যে নিয়মটা আমি বললাম আরেকটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রি র এবং মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। দেখো আরো কিছু শব্দ নিয়ে এসেছি, ঋণ ছাড়াও রণ আছে, তারপরে তৎসম শব্দ, কিন্তু এগুলো সব। কৃষ্ণ আছে, ভেঙে দেখো এটার পর মূর্ধন্য এসেছে। বর্ণ আছে, গত ক্লাসে আমি ভাঙা বুঝিয়েছি কিভাবে। দেখো বর সাথে বসন্ত এসেছে, এটার সাথে কি তাহলে স্বরবর্ণ কি আছে? সুমাইয়া একটু বলো তো দেখি। স্বরবর্ণ আছে বোঝাচ্ছি নাকি নেই বোঝাচ্ছি? এখানে যে হসন্ত দিয়েছি নেই বোঝাচ্ছি। নেই নেই। কারণ হচ্ছে এটা গিয়ে এই আলাদা হয়ে গেছে, অ হয়ে গেছে, এই বর সাথে অটা আলাদা করে দিয়েছি এবং ওই রেফটা এসে র হয়ে গেছে। এটার সাথে আবার নেই বোঝাচ্ছে যেহেতু রেফ যোগ এই যে র, যেহেতু র এর পাশে তৎসম শব্দ এসে মূর্ধন্য হয়েছে। আরো অনেক নিয়ম আছে দেখো এরকম। এই রি র এর পর মূর্ধন্য হয়েছে। কৃষক, বর্ষা, বৃষ্টি, তৃষ্ণা এই জাতীয় শব্দগুলোতে তোমরা এইভাবে এই নিয়মে তৎসম শব্দ এসে এই নিয়মে বসাবে।
তাহলে নিয়মগুলো মনে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে দেখো ট বর্গীয়, দেখো কি বলেছি, ট বর্গীয় ধ্বনির আগে, আগে তৎক্ষণ শব্দ। হ্যাঁ দেখো ট বর্গীয় ধ্বনি, আমি তোমাদেরকে আমাকে না দেখতে পারলে আবার তোমাদের ভালো লাগে না, আরেকজন আসতে চাচ্ছে দেখো ক্লাসে। ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি কোনগুলো? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ট, তাই তো? ঠ, ড, ঢ, মূর্ধন্য। এবং এই লাইনে আরেকটা মিল আছে, দেখো এই যে এখানেও ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই লাইনে এই তৎসম শব্দে যতগুলো এই লাইনের সাথে শব্দ আছে, পূর্বে আগে ট আছে, দন্তন্য আছে, মোট কথা এই যে ঠ, দেখছো ট ঘন্টা, ট এর আগে মূর্ধন্য হয়েছে, ঠ আছে, ঠ এর আগে মূর্ধন্য হয়েছে, ড আছে, মূর্ধন্য হয়েছে। ঠিক একই রকম ভাবে মূর্ধন্য স ব্যবহারের ক্ষেত্রেও ট থাকলে ট বর্গীয় ধ্বনির পূর্বে মানে আগে এসে মূর্ধন্য স হবে, আগে এসে মূর্ধন্য স হবে। তৎসম শব্দের ক্ষেত্রে আমি বারবার করে তোমাদেরকে বোঝানোর জন্য একটা কথা বারবার বলছি, তৎসম শব্দের ক্ষেত্রেই শুধু মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। সেখানে এসে আরেকটা নিয়ম, যেটা ট বর্গীয় ধ্বনিতে এসে, আচ্ছা অনেকেই আসতে চাচ্ছে, আমি একটু তাদেরকে নিয়ে নিই। ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে ইয়া হয়ে যাচ্ছে, ট বর্গীয় ধ্বনি যখন থাকবে তখন তৎসম শব্দের ক্ষেত্রে এসে ট এর আগে মূর্ধন্য এবং ঠিক ট এর আগে মূর্ধন্য স হবে। ঠিক আছে, এই যে তোমাদের বর্গীয় গুলো চেনানোর জন্য আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। আরেকটা নিয়ম তোমাদের এর সাথেই বলি, ঠিক নিচের গুলোতে দেখো ত, থ, দ, ধ দন্তন্য থাকলে আবার সেখানে এসে মূর্ধন্য, এই লাইনে এই বর্গীয় ত বর্গীয় যতগুলো শব্দ আছে সেখানে এসে কিন্তু তোমার কোনোদিনও এই দন্তস্ব হবে এবং মানে মূর্ধন্য স যেটা সেটা হবে না, এবং মূর্ধন্য হবে না, এই বর্গীয়তে একদমই হবে না, ত বর্গীয়তে কোথাও হবে না। এটা পরে তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো, মিল পাবে যে ম্যাডামের কথাটা ঠিক আছে। তার মানে কি ট বর্গীয় ধ্বনির পূর্বে সবসময় হবে। তো এটা বোঝানোর জন্য তোমাদেরকে আরেকটা মজার ভাবে, যাতে করে এই যে রি, র, স এবং আরো কিছু স্বর আছে যেগুলোতে মূর্ধন্য হয়, এটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য একটা কথা তোমরা মনে রাখবে। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহারের জন্য তোমরা একটা কথা মনে রাখবে, কব যায় হম, মানে হচ্ছে ক বর্গীয়, ক বর্গীয় এবং অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় অ, হ এবং অনুসার, এই কব যায় হম, একটু মিউট হতে হবে, কব যায় হম, এই কথাটি মনে রাখবে, তাহলে মূর্ধন্য ব্যবহারের ক্ষেত্রে তৎসম শব্দে তোমরা সহজেই মনে রাখতে পারবে। যেমন দেখো মানে অন্তস্থ অ থাকলে পাশে মূর্ধন্য হবে তৎসম শব্দে, প বর্গের কোনো কিছু থাকলে প, ফ, ব, ভ, ম, এই লাইনের কোনো শব্দ থাকলে, বর্ণ থাকলে, ধ্বনি থাকলে সেখানে গিয়ে মূর্ধন্য হবে। তাহলে মনে রাখো কব যায় হং, তাহলে এটা থাকলে ক বর্গ, ক বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ এবং অনুসার, এই কয়েকটা থাকলে মূর্ধন্য হবে। বুঝতে পেরেছো? কব যায় হং। জি ম্যাম। আচ্ছা দেখো এবার আরো দেখো নিয়ম, অনেক নিয়ম তোমাদের নত্যবিধান সত্যবিধানে। দেখো এটা কি নিয়ম, কিসের নিয়ম পড়াবো দেখো, করে পড়ো সুমাইয়া। নত্যবিধান তো গেল, এটা কি সত্যবিধান। ওইদিকেও কিছু তালবস্য ব্যবহার নিয়ম শিখিয়েছি, যেহেতু মূর্ধন্যের সাথে মিল ছিল। এখন দেখো ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গ, কিন্তু এগুলো এই উপসর্গের পরে এসে কখনোই দন্তস্ব হবে না, সবগুলোই মূর্ধন্যস্ব হয়ে যাবে। দেখো প্রতিষেধকটাকে ভেঙে কি হয়েছে, প্রতি যোগ
ছেদক, এটাকে এরকম করে ভাঙা হলো, কিন্তু এসে সে কি হলো প্রতি, এটা কিন্তু দন্তস্ব ভুল হবে। তাহলে এটা কি কারান্ত? ই কারান্ত, প্রতি যোগ ছেদক। ই কারান্ত উপসর্গ, সেজন্য মূর্ধন্যস্ব হয়েছে। আবার উ কারান্ত, দেখো অনু, উকার যোগ সঙ্গ, এটা এসে মূর্ধন্যস্ব হয়েছে। নিয়মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি, মূর্ধন্যস্ব ব্যবহারের জন্য ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পরে কখনোই দন্তস্ব হবে না, সেটা এসে মূর্ধন্যস্ব হবে। আবারও কেউ ডিস্টার্ব করছে, তোমরা যদি বসে বসে এরকম ডিস্টার্ব করো তাহলে তো এটা কেমন কথা। আচ্ছা, খেয়াল করো, ই কারান্ত উ কারান্ত উপসর্গের পরে কখনোই দন্তস্ব হবে না, সেটা এসে মূর্ধন্যস্ব হবে। দেখো, এই যে আবিষ্কার, পরিষ্কার, ভেঙে অন্যরকম হলেও সন্ধি বিচ্ছেদ করতে গেলে কিন্তু এসে সেরে মূর্ধন্যস্ব হচ্ছে। তোমাদের বইয়ে আছে, দেখো এটা একটা, দেখো আমি তোমাদেরকে আর কিছু, হ্যাঁ এটা মনে রাখতে হবে এইভাবে। এটা আমরা ছোটবেলা থেকে আমরাও ব্যাকরণের নত্যবিধান সত্যবিধানে এসে এই যে তৎসম শব্দে মূর্ধন্য কোথায় বসে এবং মূর্ধন্য স কোথায় বসে, এটার জন্য তোমাদের বইয়ে আছে। দেখো এই যে কঠিন লাগে কবিতাটা, মানে ছন্দে ছন্দে, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবে যে দাঁত ভাঙ্গা যাইবে না, দাঁত যেহেতু দাঁত ভেঙে যাবে সেহেতু মনে, মানে মুখস্থ করে ফেললে আবার মনেও থাকবে। কিছু বিষয় আছে, কিছু কবিতা আছে, দেখবে যে পড়তে গেলে খুব কষ্ট লাগছে, মানে কিন্তু একবার পড়া হয়ে গেলে, মানে মুখস্থ হয়ে গেলে সেটা আর ভোলার নাই, মানে ভুলে যায় না আর কেউ। ঠিক এরকম কবিতাটা পড়ো তোমরা কেউ, পড়ো, দেখো পড়ো। সুমাইয়া বলো, তোমার উচ্চারণ খুব সুন্দর, বলো। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, তারপর বেনু বিনা, বেনু বিনা কলঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণ পুণ্য বেনি, খনি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভানিতা পানি, গৌণ কোন ভান ওন শান, চিকন নিকন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্য বন। এটাকে কিন্তু মানে মজার করে এক একটা লাইনে মনে করতে হবে, এক একটা লাইন একটা ছন্দ, একটা লাইনের পর আরেকটা লাইন আসছে, এটা একটা ছন্দে আসছে, ছন্দর মতো করে পড়ার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, ছন্দের মতো করে পড়তে হবে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন, কল্যাণ শোণিত মণি, কল্যাণ শোণিত মণি, স্থানুগুণ পুণ্য ভূমি। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণ পুণ্য বেনি, ফণি অনু বিপুণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কোন ভান কোন শান, চিক্কন নিক্কন তৃণ, কফনি বণিক গুণ। ঠিক আছে ম্যাডাম, কবিতার মতো। হ্যাঁ, পড়তে হবে হলো এভাবে। চাণক্য আপনার কথা অনেক সুন্দর লাগছে। বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণপূর্ণ বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন্ন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কৌণ ভান কোন শান, চিক্কন নিক্কন তৃণ, কফনি বণিক গুণ। সবগুলো কিন্তু তৎসম শব্দ, সবগুলো কি শব্দ? তৎসম শব্দ। হ্যাঁ, এগুলো কিন্তু তদ্ভব শব্দ না, দেশি শব্দও না, বিদেশি শব্দও না, তাহলে শুধুমাত্র
তৎসম শব্দের কথা আমি বলছি, এবং এখানে এসে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহার করা হয়। এই ব্যবহারের যাতে করে তোমরা ভুল হয়, সেই ভুলগুলো যাতে না হয় সেজন্য তোমাদের বইয়েও আছে এই কবিতাটি মতো করে দেওয়া, এই শব্দগুলো দিয়ে একটা কবিতার মতো করে লেখা, যাতে করে তোমাদের মনে থাকে। ম্যাডাম বই তো পাই না এখনো। হবে বাবা, এই যে এগুলো বইয়েরই কিন্তু অংশ, আমি কিন্তু এক একটা পাঠ একটা জায়গা আমি বাদ দিচ্ছি না, যাতে করে মনে হয় যে প্রতিদিনই ম্যাডামের সাথে সাথে আমরা একটা করে বইয়ের পাতা পড়ছি। তোমরা কিন্তু বইয়েরই পাতা, আমি চেষ্টা করছি তোমরা বইটা পাওয়ার সাথে সাথে মিলিয়ে যাতে দেখতে পারো যে না ম্যাডামের ক্লাসের সবগুলো এখানে আছে, তখন ওই পুনরাবৃত্তি হবে এবং তোমরা আরো ভালো পারবে, ভালো লাগবে। বলো বই কবে দিতে পারে? দিবে বাবা? বলতে পারছি না, আনুমানিক একটু বলবো বাবা, বলো। আমিও তো জানি না। জিজ্ঞাসা করছে কে? দেখ, আমি ওই যে বললাম যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, নিয়ম আছে, যেগুলো তোমরা খেয়াল রাখবে এবং জানতে পারবে, বলতে পারবে। সেটা হচ্ছে, দেখো সমাসবদ্ধ শব্দে নত্য বিধান হয় না। নত্য বিধান হয় না। হ্যাঁ, সমাসবদ্ধ শব্দে নত্য বিধান হয় না। বিধান যেমন হয় কি না। এই যে ত্রিনয়ন, ত্রিনয়ন, দুর্নীতি, পরনিন্দা। এগুলো যতগুলো সমাসবদ্ধ শব্দ আছে, এখানে আমি 3টা দিয়ে লিখেছি, আরো অনেক আছে, তাই না? সেগুলোতে কখনোই এই নত্য বিধানের নিয়ম খাটবে না, মানে নত্য বিধান হবে না। আর ত বর্গীয়, ওই যে আগে বলেছি যে বর্গীয়তে মূর্ধন্য স এবং মূর্ধন্য দুটাই হবে, কিন্তু ঠিক নিচের ত বর্গীয় যে ত থ দ ধ দন্তন্য যেখানে আছে, সেখানে কখনোই মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, এবং সেই সাথে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। যেমন দেখো এই যে অস্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি, দেখো তয়ের আগে পূর্বে দন্তন্য হয়েছে, মূর্ধন্য হয়নি। অন্তটাকে ভেঙে দেখো, তয়ের পূর্বে মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে। গ্রন্থ, ক্রন্দন সবগুলোতে মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে। একই সাথে এই ত বর্গীয়তে যদি এসে সেরে মূর্ধন্য ব্যবহার মনে হয় যে এটা একটা স্বযুক্ত কোনো শব্দ এসেছে, তাহলে সেক্ষেত্রে কখনোই স হবে না, মানে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। বুঝতে পেরেছো? এবং দেখো যুক্ত শব্দে শর্ত বিধান হয় না, যেমন কি ধূলিস্বাদ, ভূমিস্বাদ, কথাগুলো আছে না, শব্দগুলো ধূলিস্বাদ, এখানে এসে কখনোই মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। তোমাদেরকে যে এগুলো তো বুঝিয়েছি যে রিয়ের পর কি হয়, তারপর আবার তোমাদেরকে বোঝানোর জন্য আবার আরেকটা কৌশল নিয়ে বোঝানোর জন্য নিয়ে এসেছি। দেখো, আগেই তো পড়েছো তৎসম শব্দে রিয়ের পর স বসে, ইকার উকার হলে, এটাও পড়েছো। হ্যাঁ, আরেকটা দেখো, অসরীয় এবং সরায়া বাদে, সরীয় এবং সরায়া বাদে যে কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে, মনে রাখতে হবে, এগুলো নিয়ম, এগুলো মনে রাখার কৌশল, আর কিছু না, মনে রাখতেই হবে। তাহলে কি, সরীয় সরায়া বাদে যে কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে মূর্ধন্য স হয়, যেমন কি ভবিষ্যৎ, মুমূর্ষু, চিকিৎসা, এগুলো সব উদাহরণ দিয়ে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য। চিকিৎসা। আর ওই যে তৎসম শব্দের র এর পরে মূর্ধন্য স বসে, এটা তো আমি আগে দেখালাম, তাই না? জি ম্যাম, জি। তারপর আর কি, যে ট বর্গীয় ধ্বনিটাও আমি বলেছি যে ট বর্গীয় ধ্বনিতেও মূর্ধন্য স এবং মূর্ধন্য হয়। এখন এখানেও মনে রাখার কৌশল হিসেবে দেখো, আমি তোমাদেরকে যেমন এখানে আরেকটা শব্দ, যেমন কৃষক অভিষেক বচ্চন ভবিষ্যৎ বর্ষার কথা না ভেবে ফসল নষ্ট করে, একটা বাক্য আর কি। সেখানে এসে দেখো কৃষকের মধ্যে অবশ্যই মূর্ধন্য স হবে, অভিষেক বচ্চন কি তার নাম? হ্যাঁ, তার নাম। মনে রাখার কৌশল যে কৃষক অভিষেক বচ্চন, একটা বাক্য লিখলাম, মনে করো ভবিষ্যৎ বর্ষার কথা না ভেবে কি করলো, ফসল
এখানে এসে যে লাল যে ইয়াগুলো দিয়েছি সেখানে এসে দেখো নিয়মগুলো হয়েছে। প্রথম শব্দের নিয়মে এসে শব্দ দেখো টগরীয়র পাশে এসে মূর্ধন্য ষ হয়েছে, নষ্টর এখানে, বর্ষার এখানে র এর আগে মূর্ধন্য ষ হয়েছে। এই আর কি। আরো দেখো আরো কিছু সাধারণ নিয়ম তোমাদেরকে বলি। বিদেশি শব্দ আগেই বলেছি যে কোন বিদেশি শব্দ যদি মানে ব্যবহৃত হয়, যেমন ধরো আমরা ডিসেম্বর লিখি না, ডিসেম্বর মাসটাকে বাংলায় লিখি না আমরা, ডিসেম্বর কি ইংলিশ বিদেশি শব্দ, সেটা আমরা এসে যখন বাংলা লিখি, বাংলা বানানে ডিসেম্বর লিখি, অনেক সময় আমরা ডিসেম্বর বানানে এসে এই ইয়া করে থাকি দন্তের সদি দেখাই দন্তস্বই হবে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ হবে না। আমরা কি করি এইভাবে লিখি, অনেক সময় লিখে থাকি, তাই না? দেখো মাস্টার গভর্নরে এসে মূর্ধন্য দিয়ে এরকম ভুল এগুলা। পোস্টার বানানে আমরা মূর্ধন্য ষ দিতে চাই, মনে হয় যেন এটা ঠিক, কখনোই না, কারণ এটা একটা বিদেশি শব্দ। ঠিক তেমন আরো কিছু উদাহরণ বললাম যে ডিসেম্বর মাস আমরা গিয়ে লিখি যে দন্তস্ব দেই, যুক্ত অক্ষরে মূর্ধন্য ষ দেই, মূর্ধন্য ষ হবে না, হবে হলো দন্তস্ব। বানানটা দেখো, গভর্নর বানানটা এটা হবে, মাস্টার পোস্টার বানানে এগুলোতে কখনোই এই নত্য সত্যর মূর্ধন্য হবে না, মনে রাখতে হবে। তার মানে কি, বিদেশি শব্দে যেগুলো বিদেশি শব্দ ব্যবহৃত করি আমরা আমাদের দেশে, সেখানে এসে এই নত্য সত্যর প্রয়োজন হলে, মূর্ধন্য এবং মূর্ধন্য ষ প্রয়োজন হলে, যে সকল শব্দে এসে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে, সেখানে এসে চিন্তা করতে হবে এটা হলো একটা বিদেশি শব্দ যেটা আমরা লিখছি। সেখানে এসে কখনোই মূর্ধন্য ব্যবহার করব না এবং মূর্ধন্য ষও ব্যবহার করব না। সরাসরি মনেই থাকবে যে বিদেশি শব্দ যেহেতু এটা দন্তস্ব হবে, এটা দন্তন্য হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আজকে ক্লাসের মূল্যায়ন দেখে বুঝতে পারছো যে ক্লাসে আমি আজকে একসাথে এত বেশি করে তোমাদেরকে চাপ দিব না। আজকে যে বিষয়গুলো তোমরা বুঝতে পারলে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আজকে এই মূল্যায়ন থেকে দেখি তোমরা কে কতটুকু পারো। দেখো, মূর্ধন্য ও মূর্ধন্য ষ বাংলা ভাষায় কোন শব্দে ব্যবহৃত হয়? বলো। তৎসম শব্দে। ম্যাডাম আগে আমি বলছি। ঠিক আছে, তুমি বলেছো তৎসম শব্দে ব্যবহৃত হয়। তাহলে কোন শব্দে ব্যবহৃত হয় না? ম্যাডাম বিদেশি শব্দ। বিদেশি শব্দ, তদ্ভব তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ, এগুলোতে ম্যাডাম অর্ধ ব্যবহৃত। তৎসম এটা তো কি হয়? কারিয়ার আরেকটু লম্বা করে বলেছো, সুমায়াও বলেছো এবং তোমরাও বলার চেষ্টা করবে। তাহলে কি বলছে? কথা কইছ না। আচ্ছা, একটু কর। এবার দেখো, দুর্নীতি, শ্রীনয়ন, দুর্নীতি, পরনিন্দা, এগুলো কি ধরনের শব্দ? ম্যাডাম এগুলো এটা তদ্ভব শব্দ। সমাস বিদেশি সমাসবদ্ধ শব্দ। তো এই সমাসবদ্ধ শব্দগুলো ক্ষেত্রে কি নত্যবিধান সত্যবিধানের নিয়ম অনুযায়ী নত্য সত্য মূর্ধন্য ষ ব্যবহৃত হয় নাকি হয় না? না ম্যাম, হয় না। তোমরা যাতে ওই বিষয়টা খেয়াল মনে রাখতে পারো, এবং আমি চেয়েছিলাম তোমরা নিজেরা বলবে যে কি নয়ন, দুর্নীতি, পরনিন্দা এগুলো কি বদ্ধ শব্দ? সমাসবদ্ধ শব্দ। এগুলোর ক্ষেত্রে তোমার কোনরূপ মূর্ধন্য ষ মানে নত্য সত্য বিধানের নিয়ম খাটে না, এগুলো এখানে বসবে না আর কি। আরেকটা কি, এই যে ই কারান্ত উ কারান্ত উপসর্গে মূর্ধন্য ষ হয় কিনা? জি ম্যাডাম, ওইটাই হয়। ইকারান্ত উপসর্গ এবং উকারান্ত উপসর্গের পরে সাধারণত কি হয়? মূর্ধন্য ষ হয়। ইকারান্ত উপসর্গ উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। জি মিস। জি ম্যাম। তো আমি আগে বলছি।
নত্য বিধান, সত্য ভালো। বিধান। নত্য সত্য বিধান কি? এটা কিসের নিয়ম? তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়ম আমরা পড়লাম, তাই না? জি ম্যাম। এবং আমরা কি কখনো জি, ম্যাম। ভুলবো? না ম্যাডাম, আশা রাখি কবিতা তো আজকের জীবনেও না। পাঠে আমরা যা যতটুকু ভুলারই কথা না শিখলাম, ম্যাম। আমরা ভুলবো না এবং আমাদের বানানগুলো সুন্দরভাবে আমরা এই তৎসম শব্দে যখন লিখতে হবে তখন বানানগুলো আমরা খেয়াল করে করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। ম্যাডাম আপনার পুরো নামটা কি জানি? বলো। ম্যাডাম আপনার পুরোটা আপনার নাম নাম? কি জানি? আমার নাম হচ্ছে কারিম নাহার। তোমরা হচ্ছে নতুন ছাত্র তো 9-এ, এবার ভর্তি হয়েছো, এই জন্য আমাকে জিজ্ঞেস করেছো। পুরনো ছাত্র আছো না? পুরনো ছাত্ররা ম্যাম, জানি না ম্যাম। ফারহান আছে জি, ম্যাম। কিন্তু বলে না। অনেকেই আছে। হ্যাঁ। জি মিস, আপনাকে মিস চিনতে পারিনি। হুম। তারা আমার ক্লাসটা আমিও তাদেরকে খুব মিস করি, তারাও খুব মিস করে। করতে করতে এসে 9-এ এসে আবার আমাকে যারা পেয়েছে পুরনো ছাত্র, তারা নিশ্চয়ই খুব খুশি। আমিও খুশি তোমাদেরকে পেয়ে। তো তোমরা সবাই ভালো থাকো। ম্যাম আরো ক্লাস হবে? আজকে আরেকটা ক্লাস শিডিউলে থাকলে অবশ্যই হবে। ফিজিক্স স্যাররা তো, হবে। হ্যাঁ, অপেক্ষা করছেন, সামনে মনে হচ্ছে যে আমার ক্লাসটার পর ক্লাস করবেন। তো সবাই ভালো থাকো। আজকে এই যে দেখো তোমাদের যে উত্তরগুলো সঠিক দিয়েছো, তৎসম শব্দ, সমাসবদ্ধ শব্দ এবং মূর্ধন্য ষ, এটা বোঝানোর জন্য তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারহান। দেয় না।